কিছুই করবো না, শুধু এখান থেকে সোজা কর্তৃপক্ষের কাছে যাব, যে কেলানির পারমিশন আনবো, এনে ইচ্ছে মতো কেলিয়ে হসপিটাল থেকে গেট আউট করে দেবো। আন্ডারস্ট্যান্ড? লোকটা থতমত খেয়ে বলল, আপনি বললেই তারা কেলানোর পারমিশন দেবে কেন? আপনি কে এমন? মারওয়ান মোবাইল ঘোরাতে ঘোরাতে বলল। আমি কেউ না, তবে আমার মোবাইলটা অনেক কিছু। লোকটা ভয় পেয়ে চুপসে গেল। মারওয়ান আর একটা বাক্য বিনিময় না করে 2 হাত বুকে গুজে ঘুমাতে চেষ্টা করলো। অযথা এতগুলো কথা খরচ হয়ে গেল, যত সব পাগল ছাগল। ঠ্যাং ভাঙা মজনু না নষ্টদের দেখা তার সাথেই হয় কেন কে জানে। কোথায় যেন শুনেছিল যে যেমন তার সাথে সাক্ষাৎ ঘটে অমন প্রজাতির। এখন তার নিজেকে নিয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে, সম্ভবত তার মধ্যে গন্ডগোল বিরাজমান। ঠ্যাং ভাঙা মজনু লোকটা উসখুস করছে মারওয়ানের সাথে কথা বলার জন্য। আমি আসলে মজনু টাইপের মানুষ তো, তাই একটু আধটু এদিক ওইদিক কথা বলি। মারওয়ান চোখ খুলে গম্ভীর গলায় বলল, একটা উপদেশ দেই শুনুন, সব জায়গায় মজনুগিরি ফলাতে আসবেন না। বেজায়গায় মজনু হতে যাবেন গণধোলাই খেয়ে একদম উপরে। আর বউ থাকতে এদিক ওদিক কথা বলাকে মজনু বলে না, এদেরকে চরিত্রহীন বলে। আই মিন পরকীয়াকারী। মারওয়ানের কথা শুনে লোকটা বারবার গলা পরিষ্কার করতে লাগলো। খানিক পর বলল, ভাই আসুন পরিচিত হই। কোনো দরকার নেই, হাতে যে বইটা আছে ওটা পড়ে অন্তত চরিত্র ঠিক করুন, কাজে দেবে। মারওয়ান খুব ভালো করে বুঝতে পারছে লোকটা ভাও পাতাতে চাইছে। মানুষের ইন্টেনশন খুব দ্রুতই বুঝে যায় সে। কোনোভাবে তার মোবাইল থেকে রেকর্ডিংটা ডিলিট করা যায় কিনা এর জন্য তাকে পটাতে এসেছে। মারওয়ান মনে মনে হাসলো, এসব ফাত্রামি মোবাইলে রেকর্ড করার টাইম আছে নাকি তার। লোকটাকে চুপ করাতে এসব বলেছে, এতে যদি ক্যারেক্টার ঢিলাটা একটু শান্ত হয়। অবশ্য তার শার্টের আস্তিনে একটা রেকর্ডার আছে, সেটা এমনিতেও সবকিছু রেকর্ড হচ্ছে, ওটা সবসময় তার কাছে থাকে। লোকটা নির্লজ্জের মতো দাঁত কপাটি বের করে বলল, বইটা ভালো। কই গো হোগা সোগো বালা লিখেছেন? মারোয়ানের চোখ মুখ বিকৃত হয়ে এলো। কই গো হোগো সোগো আবার কে? জীবনে বহু বই পড়েছে, এমন নাম তো বাপের জন্মেও শোনেনি। উফ, মাথা ধরেছে এই লোকের ননস্টপ বকর বকর শুনে। মরণ চোখ খুলে লোকটার কোলের দিকে দৃষ্টি ফেল। বইটি এখন বন্ধ। বই ও লেখকের নাম স্পষ্ট দেখা যাচ্ছে। বইয়ের নাম দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স, অনুবাদক সালমান হক, মূল লেখক কৈগো হিগাশিনো। অথচ স্টুপিডটা বলছে কৈগো হোগো সোগো। বই আদৌ পড়ে ভালো বলেছে নাকি না পড়েই আল্লাহ জানে। এই বই পড়তে নিলে আবার প্রেম পীড়িত করার টাইম পায় কিভাবে। অবশ্য নাম উচ্চারণের যে বহর দেখলো, মারওয়ানের ধারণা বইটা এই ক্যারেক্টার ঢিলাই পড়েনি। নিজের এত প্রিয় লেখকের নামের এমন বিকৃতি শুনি যে কারো মেজাজ খারাপ হবে। ভাগ্যিস লেখক নিজে এই নাম শোনেনি, না হলে নির্ঘাত পটল তুলত। বইটা তার বহু আগেই পড়া হয়েছে। ক্রাইম থ্রিলার এবং সাইকোলজিক্যাল মিস্ট্রি জনরার উপন্যাস এটা। তার ভীষণ পছন্দের একটা বই। এই বই লেখকের নামে এমন পিন্ডি চটকাতে দেখে মারওয়ানের সীমাহীন রাগ হচ্ছে। নিজেকে কন্ট্রোল করে বলল, আগে লেখকের নাম সঠিকভাবে উচ্চারণ করতে শিখুন, তারপর না হয় বই পড়বেন, কেমন? লোকটা উচ্ছ্বসিত গলায় বলল, কেন, ঠিকই তো বলেছি। কই গো হোগা সোগা। মারওয়ান রাগ নিয়ন্ত্রণ করে মনে মনে বলল। তোর ছাগল কোথাকার। মারওয়ান দাঁতে দাঁত চেপে বলল, নাম হলো কিগো হিগাশিনো, তিনি একজন জাপানিজ লেখক। একটা বললেই হলো, এটা কোনো বিষয় না। আপনার নাম পারভেজ, আপনাকে যদি গার্বেজ বলে ডাকি তাহলে এটা কোনো বিষয় না? লোকটা মুখ চুপসে বলল, আমার নাম জানলেন কিভাবে? আমি তো বলিনি আপনাকে নাম। মারওয়ান দার্শনিকের মতো উত্তর দিল, সিক্রেট বলা যাবে না, আমি মানুষের মুখ দেখেই তার নাম বলে দিতে পারি, গার্বেজ সাহেব। পারভেজ নামক লোকটি নিজের হুইল চেয়ার সরিয়ে মারওয়ানের থেকে খানিক দূরে সরে গেল। মারওয়ান চোখ বন্ধ করে রেখেছে। সে বেশ বুঝতে পারছে লোকটা তাকে বিরাট কিছু মনে করছে, সাথে ভয়ও পাচ্ছে। অথচ বিরাট কিছু মনে করার কিছুই নেই। সে ওয়েটিং রুমে ঢুকতে ঢুকতে একজন ওয়ার্ড বয় পারভেজ নাম ধরে ডেকেছিল। তখন লোকটা হাত তুলেছিল। সে সময় জেনেছে অনুনারীতে আকর্ষিত হতে হতে ব্রেইনের কার্যক্ষমতাও সম্ভবত নষ্ট হয়ে গেছে। মারওয়ান মনে মনে ভেবে রাখলো, আরেকটা বার উল্টাপাল্টা কিছু করলে পাবলিক দিয়ে কঠিন মাইর খাওয়াবে।
মারান গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছিল। একজন নারী কণ্ঠের উচ্চ আওয়াজে ঘুম ছুটে গেল তার। চোখ খুলে সেদিকে তাকাতে মহিলাটা তার দিকে তাকিয়ে বলল, ভাই, এই লোকটা মারাত্মক বেয়াদব। এক পা কবরে, অসভ্যতামি কমে না, বারবার কোনোই দিয়ে খোঁচা দিচ্ছে। মারানের ভ্রুকুচকে চোখ শুরু করে লোকটার পানে চাইল। লোকটা চোরের মতো মুখে এদিক ওদিক করছে। হাতে সেই বইটা নেই, নিশ্চয়ই অন্য কারো বই ছিল। লেখকের নাম বলার ধরন শুনেই তার সে ধারণা হয়ে গিয়েছে লুচ্চামি করেই কুল পায় না, আবার বই পড়বে। মহিলাটা এবার রেগে মেগে হুইল চেয়ারে ধাক্কা মেরে বসলো। লোকটা মুখ থুবড়ে ফ্লোরে পড়লো। মারণ রসিকতার সহিত তীক্ষ্ণ গলায় বলল, গার্বেজ সাহেব দেখি পড়ে গেলেন। দুঃখজনক। নিশ্চয়ই মজনুগিরি দেখাতে গিয়েছিলেন। লোকটা জবাব দেওয়ার মুহূর্তে একজন মহিলা ছুটতে ছুটতে এসে বললেন, আমার অসুস্থ স্বামী পড়ে গেছে, আপনি একটু উঠাতে পারলেন না? মারণ ঘাড় বেঁকিয়ে বলল। আমি কেন উঠাবো? মহিলা আশ্চর্যান্বিত গলায় বললেন, আপনি কি মানুষ? মারণ গম্ভীর গলায় বলল। না, জিন। মহিলা হুইল চেয়ার ঠেলে স্বামীকে নিয়ে যেতে যেতে বললেন, হার্টলেস কোথাকার? এখন কি আপনাকে বুক চিড়ে দেখাবো হার্টলেস নাকি হার্টফুল? আসুন দেখাই। মারণ শার্টের উপরে দুটো বোতাম খুলে ফেলল। হুইল চেয়ারে বসা পুরুষটি একটু পরপর মারওয়ানকে কোনা চোখে দেখছে। মহিলাটি চেঁচিয়ে বলল, অসভ্য লোক, আর একবার অসভ্যতা করলে এরে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। মারওয়ান হাই তুলে বলল, কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো। আমি আবার পর নারীকে ধরি টরি না। নিশা দ্রুত এসে মারওয়ানকে টেনে এনে বলল, এ কেমন অসভ্যতা? উনি তো ঠিকই বলেছেন, আপনি একটা পাথর মানব। আপনার হার্ট মনে হয় রক্ত মাংসের বদলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। লোকটাকে উঠালে নিশ্চয়ই আপনার জাত যেত না? অবশ্যই যেত। ওটা জাতের নামটাই চেঞ্জ হয়ে যেত। মারওয়ান আজাদ নাম বদলে হয়ে যেত মাং জাং চিং। এসব কি কথা? মারওয়ান তাদের গমন পথের দিকে চেয়ে বলল, এসবই কথা। ইচ্ছে করছে দুমছে পিটিয়ে আসি গার্বেজটাকে। আরেকজন এসেছেন পতিব্রতা রমণী। কি সব বলছেন? ওনার স্বামীর জন্য বলবে না তো কি আপনার জন্য বলবে? আমার জন্য বলবে কোন দুঃখে? ফাও কথা কম বলবে। নিষাদ কপালে হাত ঠেকিয়ে বলল, আল্লাহ, এমন পাষাণ লোক ইহ জনমে আর দেখিনি। একটা পঙ্গু লোককে সাহায্য করবে, তাতেও তার কত অজুহাত। এ কেমন লোককে আমার স্বামী বানালেই ইয়া গফফার। মারওয়ান চোখমুখ শক্ত করে বলল, এখন আরো দুটো পাষাণের মতো কাজ করব। 1 নাম্বার, ওই মহিলাটাকে একটা অডিও ক্লিপ দেব। 2 নাম্বার, মানহাকে একটা কঠিন চড় লাগাবো। কিসের ক্লিপ, কেন চড় লাগাবো এসব জিজ্ঞেস করে লাভ নেই, আমি বলবো না। বলেই গদগদ পায়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। সম্ভবত ওই মহিলাকে ক্লিপ দিতে গেল। নিষাদ বেকলের মতো দাঁড়িয়ে রইল। কি ঘটলো, কেন ঘটলো, কিছুই তার মাথায় ঢুকছে না। মারণ 412 নম্বর কেবিন রুমে ঢুকেই মানহাকে কষিয়ে একটা চড় মারল। ইমতিয়াজ ভুঁইয়া দাঁড়িয়ে বললেন, এটা কেমন ব্যবহার? চেয়ারম্যান বাড়ির পুত্রবধূর গায়ে হাত তোলো কোন সাহসে? মারণ রক্ত চক্ষু নিয়ে ইমতিয়াজ ভুঁইয়ার দিকে চাইল। এ চোখ ইমতিয়াজ ভুঁইয়ার পরিচিত, বহুদিন আগে দেখেছিলেন, আজ আবারও দেখলেন। মানহা ফুপিয়ে উঠে গালে হাত ঠেকিয়ে বলল, ভাইয়া। মারণ হাত উঠিয়ে থামিয়ে দিল। খবরদার, ওই মুখে আর ভাইয়া ডাকবি না। ছলনা শিখেছিস? শেখারই কথা। যার জামাই ছলনায় নোবেল প্রাপ্ত, সে ছলনা শিখবে না তো আর কে শিখবে? জানিস এই পৃথিবীতে সবচেয়ে ঘৃণা আমি কাকে করি? ছলনাকারীকে। ছি, আমার ভাবতে অবাক লাগছে তুই আমার বোন, ঠিকই স্বামীর লেজ ধরলি। নিশাদ তাকে টেনে নিয়ে আসতে চাইলে এক চুলও নড়াতে পারল না। মারণ নিজের জায়গা অটল থেকে বলতে লাগলো, আজ থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। মারওয়ান আজাদের কোনো বোন নেই। এই নে রক্তের ব্যাগ, তুই আর তোর স্বামী এটা গ্লাসে ভরে পান করিস। মারওয়ান আজাদ রক্তের বিনিময়ে তোদের সাথে সম্পর্ক চ্যুতি ঘটালো। নিশাদ মারণকে থামাতে চাইলে মারণ রাগান্বিত গলায় বলল, আমাকে থামিয়ে লাভ নেই। এত বড় ছলনাকারীর কোনো মাপ নেই। ওই বেইমানের জন্য নিজের শরীর থেকে রক্ত ডোনেট করে এনেছি। কাউন্টারে গিয়ে শুনি এই নামের রোগীকে কোনো রক্ত দেওয়া হয়নি। হাসপাতালে অ্যাডমিট আছে ঠিকই, তবে রক্ত দেওয়ার মতো সিরিয়াস কিছু হয়নি। আমার মাথা ঘুরে উঠছিল শুনে, এই জন্য নিচে অনেকক্ষণ শুয়ে বসেছিলাম। এই রক্তের মূল্য হিসেবে আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করলাম।
বলে কেবিন থেকে বেরোতে নিলে ইহাব উঠে বসে পিছন থেকে বলল, দাঁড়া, আমার বাচ্চা মরা যদি তোর কিছু যায় না আসে তাহলে নিজে রক্ত দিলি কেন? মারওয়ান চোখ বন্ধ করে বলল, তোর বউ যাতে বিধবা না হয় সেজন্য। মানহা যোগ রেখে উঠল। বড় ভাইয়ের মুখে এই প্রথম মানহা ছাড়া ভিন্ন সম্বোধন শুনল। ইহাব উত্তেজিত গলায় বলল, মিথ্যা কথা। ব্লাড ব্যাংকের রক্তের অভাব ছিল না। যত অস্বীকার করিস, এখনো তুই আমাকে মনের কোথাও সযত্ন রেখেছিস। মারওয়ান তার ছিল হেসে বলল, ভুল ধারণা। আজীবন এটা মনে লালন করলেও সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না। সেই সত্যটা কি? ইউ আর নাথিং টু মি। মারওয়ান চলে যেতে নিলে ইহাব দৌড়ে এসে তাকে বাম হাতে দিয়ে জাপটে ধরে বলল, প্লিজ আমাকে বোঝার চেষ্টা কর। আমি এসব তোর জন্য করেছি। মারওয়ান দাঁতে দাঁত পিষে বলল, আমাকে ছাড়, নয়তো রক্তের বন্যা বয়ে যাবে বলে দিলাম। বন্যা বয়েছে, তবু আজ তোকে ছাড়বো না। আমার কথা না শুনলে তোকে ছাড়বো না। মারওয়ান ছাড়া মেরে ইহাবকে সরিয়ে চলে যেতে নিলে ব্যথায় চোখ মুখ কুচকে ফেলল ইহাব। ব্যথা গেলে মারওয়ানের পা চেপে ধরে বলল, আমার কথাটা একবার শোন। একবারও না। কয়েক বছর আগে এইভাবেই ছলনা করে আমাকে ঠকিয়েছিলি। তোর নাটকে আমি আর গলছি না। আজকেও ছলনা করেছিস, সেই তোকে আবার বিশ্বাস করলে নিজের রক্তের প্রতি বেইমানি করা হবে। মারওয়ান পা ছাড়িয়ে চলে যেতে নিলে ইহাব বহু কষ্টে এক হাত দিয়ে নিশাতের কোল থেকে নাহওয়ানকে নিয়ে বলল, তোর ছাওয়ের কসম, এক পাওয়াই কমে না। আমার কথা না শুনে আজ এক পাও বাড়াতে পারবি না তুই। মারওয়ান পাথরের মতো সেই জায়গাতেই স্থির হয়ে গেল। নাহওয়ান কেঁদে উঠে বাবা বাবা করতে লাগলো। 15ই মাঘ 1416 বঙ্গাব্দ। শীতের প্রায় শেষ। চারপাশ কুয়াশার চাদরে আচ্ছাদিত। ভোরের এই সময়টায় সূর্যমামার উপস্থিতি একেবারেই নগণ্য। কনকনে ঠান্ডায় হাত পা অবশ হওয়ার দশা। সারি সারি পত্রবিন্দু, বৃক্ষেও জমেছে শিশির বিন্দু। মাটির কাঁচা রাস্তায় হেঁটে চলেছে দুজন তাগড়া যুবক। গলায় মাফলার পেঁচানো, হাতে ও পায়ে মোজা, জিন্সের প্যান্টের সাথে লেদারের জ্যাকেট পরনে। একজন প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে অপরজনের কথা শুনে হেঁটে চলছে, অপরজন হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু বলে চলেছে এক নাগাড়ে। একজনের চোখে মুখে উদ্বেগ, অপরজন একেবারে নির্লিপ্ত। আচ্ছা নাম্বার ওয়ান, তোর লোকটাকে সন্দেহ হচ্ছে না? মারওয়ান অদূরে তাকিয়ে বলল, আপাতত হচ্ছে না, দেখি সামনে হয় কিনা। ইহাব মাফলার ভালো করে গলায় পেঁচিয়ে বলল, আমার যথেষ্ট সন্দেহ হয়। শালার বাচ্চা ঢাকা থেকে এখন পর্যন্ত চলে এসছে। হতে পারে এটা তার গ্রামের বাড়ি। মারওয়ানের নির্লিপ্ত উত্তর। ইহাব মুখ কুচকে বলল, নিকুচি করু তোর বাড়ির শালা এক নম্বরে ভণ্ড। হতে পারে, আবার নাও হতে পারে। ইহাব মারওয়ানের গলা এক হাতে পেঁচিয়ে বলল, চল রফিক মামার বিখ্যাত গরম গরম মাটির ভারে চা খেয়ে আসে। মারওয়ান ইহাবের পেটে ফিরতি কনুই দিয়ে গুঁতা মেরে বলল। লেটস গো। দুই বন্ধু এগিয়ে চলল সামনে। রফিক মামার দোকানে এসেই দেখলো ভিড় লেগে আছে। একটা টেবিল দখল করে আছে হাসান, আসিফ, মুহিব, পল্লব আর সাব্বির। ওরা দুজন সেদিকে এগিয়ে যেতেই উল্লাসে ফেটে পড়ল পুরো দোকান। বহুদিন পর কাছের বন্ধুদের দেখলে মনের মধ্যে এক ধরনের উদ্দীপনা কাজ করে। তারাও ব্যতিক্রম নয়। সবাই একে একে জাপটে ধরলো দুই বন্ধুকে। শিক্ষা জীবনে মারওয়ানের কলেজে পর্যন্ত আর ইহাবের স্কুল পর্যন্ত সহপাঠী ছিল তারা। বন্ধুদের মধ্যে কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কেউ রাজশাহীতে, আবার কেউ স্কলারশিপ নিয়ে বিদেশে। ইহাব মারওয়ান উভয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে অধ্যয়নরত। সব বন্ধুদের মধ্যে তার ছেঁড়া একমাত্র মারওয়ানি, কারণ সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটে কিংবা মেডিকেলে চান্স পেয়েও সেদিকে আগায়নি। ইহাবের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স নিয়ে পড়ছে। চাইলে একজন ইঞ্জিনিয়ার ও ডাক্তার হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতেই পারত, কিন্তু উল্টোপাল্টা যুক্তিতে মারওয়ানের জুড়ি মেলা ভার। সেখানে ইঞ্জিনিয়ার ও ডাক্তার হতে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী মুখিয়ে থাকে। সেখানে মারওয়ানের মুখ ঘুরিয়ে ফেলাটা পিতা মাহবুব আলমকে ভীষণ পীড়িত করেছিল। যখন পুত্রকে এই অস্বাভাবিক কর্মকাণ্ড করতে দেখেছিলেন, তখন প্রশ্ন করেছিলেন, এমন চমৎকার সুযোগ পায়ে ঠেলে দিচ্ছি কেন? মানুষ সুযোগ পায় না, আর তুমি সুযোগ পেয়েও পা দিয়ে মারিয়ে ফেলছো, এটার রিজন কি? মারওয়ান শান্ত স্বরে বলেছিল, দেখো বাবা, ইঞ্জিনিয়ারিং কিংবা ডাক্তারি কোনোটাই হেলাফেলার সাবজেক্ট নয়। বহু সাধনা করে একজন যোগ্য ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হয়ে বেরোতে হয়। সেই ধৈর্য আমার নেই। পড়ালেখা আমার কাছে স্রেফ একটা এক্সপেরিমেন্ট। এটা করে আমাকে বড় বড় জায়গাতেই যেতে হবে, এটার কোনো ভিত্তি নেই। জীবনটা আমার কাছে মুক্ত বিহঙ্গের মতো।
যখন ইচ্ছা উড়ো, আবার যখন ইচ্ছে থেমে যাও। পুত্রের এমন ছন্নছাড়া যুক্তি শুনে মাহবুব আলম ফের জিজ্ঞেস করেছিলেন। এই সিদ্ধান্ত কি চেয়ারম্যানের নাতির জন্য নিলে তুমি? মারণ কোনো জবাব না দিয়ে বেরিয়ে গিয়েছিল। হয়তোবা এই চরম সত্য কথাটা বাবার চোখের দিকে তাকিয়ে বলার সাহস তার ফুরিয়েছিল। বস্তুত মারণ ছোটবেলা থেকে কিছুটা উদাসীন চরিত্রের। ভবিষ্যৎ নিয়ে তার চিন্তাভাবনা একেবারেই গৌণ। নিজের মর্জি মাফিক চলাফেরা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে সে। তবে প্রচণ্ড জেদি মারোয়ান। দশম শ্রেণীতে থাকাকালীন একজন শিক্ষক তার এসব হেয়ালিপনার কারণে যখন মাহবুব আলমকে ডেকে এনে ভরা টিচার্স রুমে মারওয়ানকে সহ অপমান করেছিলেন, তখন নিজের শিক্ষক সমতুল্য পিতার অপমানে তার হাতে ঘা লেগেছিল। এটাও বুঝেছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্নিত করা হয়েছে তাকে। সারা জীবন শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত থেকেও পুত্রের কারণে কটাক্ষের শিকার হয়ে মাহবুব আলম বিছানাগামী হয়েছিলেন। সে অপমানের জবাবস্বরূপ এসএসসি ও এইচএসসিতে সম্পূর্ণ চট্টগ্রাম বোর্ডে নিজের অবস্থান করে উক্ত শিক্ষকের মুখে ঝামা ঘষে দিয়েছিল মারওয়ান আজাদ। চাঁদপুরের সবচেয়ে বড় এসএসসি ও এইচএসসি সংবর্ধনা অনুষ্ঠানে সেই শিক্ষক যখন মাহবুব আলমকে ডেকে এনে খাতির যত্ন করছিল, মারওয়ান তখন পৈশাচিক আনন্দ অনুভূত হয়েছিল। ক্রেস, মেডেল, ফুলের তোড়া পেয়ে সেই শিক্ষকের সামনে বাড়িয়ে দিয়ে বলেছিল, নিন, ধরুন। শিক্ষক প্রশ্নবোধক চাহনিতে চেয়েছিল। মারওয়ান হেসে বলেছিল, ধরুন স্যার। মারওয়ান পাগলের মতো হেসে বলেছিল, ও মা, সে কি, ধরবেন না কেন? আপনার কাছে প্রাইভেট পড়তাম না বলে সেদিন ওই মাঝ বয়সী শ্রদ্ধেয় মানুষটাকে অপমানিত হতে হয়েছিল। আপনি ধরবেন না তো কে ধরবে? শিক্ষকের ধমকের বিপরীতে মারওয়ান শুধু লাগামহীনভাবে হেসেছিল। তারপর হাসি থামিয়ে বলেছিল, প্রাইভেট না পড়লে একজন ছাত্র আপনাদের চক্ষুশূল হয়ে যায় কেন? যারা প্রাইভেট পড়ে তাদের এক্সট্রা সুবিধা দেন, আর যারা পড়ে না তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন। যেভাবে ইচ্ছে সেভাবে অপমান অপদস্থ করেও ক্ষান্ত হন না। পিতা মাতাকে ডেকে এনেও অপমান কটাক্ষ করেন। আইনস্টাইনের বংশধর ডাকতেন না আমাকে? স্যার আলবার্ট আইনস্টাইনকেও কিন্তু শিক্ষকরা কটাক্ষ করতেন। তিনি কি থেমে গিয়েছিলেন? স্যারকে ধীরস্বরে প্রশ্নটি করে স্টেজে উঠে পিতার হাস্যোজ্জ্বল মুখের দিকে দৃষ্টি রেখে সেদিনের কয়েক ফোঁটা অশ্রু ফেলার স্মৃতি স্মরণ করে ক্রেস্ট উঁচিয়ে ধরে বলেছিল, এটা আমার শিক্ষক তুল্য পিতার। এই স্মারক আমি তার অশ্রু দিয়ে কিনেছি। ছেলের কথায় মাহবুব আলম আবেগে আপ্লুত হয়ে চেয়েছিলেন ঝাপসা চোখে। অদূরে দাঁড়ানো সেই শিক্ষকের মাথা নুয়ে পড়েছিল লজ্জায়। তারপর গলার মেডেলটি উঁচিয়ে বলেছিল, এটা আমার পরিবারের। তারপর ফুলের তোড়া ইহাবের দিকে ছুঁড়ে মেরে বলেছিল, আর এটা আমার কেন্দ্রবিন্দু হাবের। মাহবুব আলম এবং ইহাবের চোখের কোণে সেদিন আনন্দশ্রু জলজল করছিল। মারওয়ান আজাদ নামক অদ্ভুত দীপ্ত ছেলেটির দুর্বলতা সেদিন উপস্থিত জনতা ভালোভাবে টের পেয়েছিল। সবশেষে সার্টিফিকেট হাতে পেয়ে মারওয়ান সেদিনের লজ্জিত হওয়া শিক্ষকের কাছে গিয়ে বলেছিল, মাথা নিচু করবেন না স্যার, আপনারা শিক্ষক। আমাদের জীবনে আপনাদের ভূমিকা অপরিসীম। তাদের দু চোখে দেখবেন না। অনেকের প্রাইভেট পড়ার সামর্থ্য থাকে না। আপনাদের এমন দ্বিমুখী আচরণ ছাত্র জীবনে প্রভাব ফেলে। এই সার্টিফিকেট আপনার। সেদিন অপমান না করলে এইচএসসি কিংবা এসএসসি কোনোটাতেই হয়তো আজকের অবস্থানে থাকতাম না। শিক্ষক ভেজা চোখে মারওয়ানকে জড়িয়ে ধরেছিলেন। তার চোখের সামনে যে পর্দা আটকানো ছিল সেটা খুলে দেওয়ার খুশিতেই বোধহয় চোখ দুটো ভিজেছিল। ইহাব শীষ দিয়ে চিল্লিয়ে উঠে বন্ধুর খুশি উদযাপন করছিল। ইমতিয়াজ ভুঁইয়া মুখ কালো করে পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার বাবা ইফতেখার ভুঁইয়া অর্থাৎ ইহাবের দাদা ছিলেন প্রধান অতিথি। যদিও মেডেল বাদে ইহাব ক্রেস্ট, সার্টিফিকেট সবই পেয়েছিল, তবে মারওয়ানের এত প্রশংসা ইমতিয়াজ ভুঁইয়ার কাছে বিষ তুল্য ঠেকছিল। তার বিস্তূলতা আরও বাড়াতে ইহাবের কর্মকাণ্ডগুলো যেন আগুনে ঘি ঢেলেছিল। যখন নিজের ক্রেস্ট, সার্টিফিকেট এবং ফুলের তোড়া সব মারওয়ানকে উৎসর্গ করেছিল, প্রকাশ না করলেও ছেলের ছেলে মানুষিতে ভিতরে ভিতরে তিনি রাগে ক্ষোভে ফেটে পড়েছিলেন। স্কুলের শিক্ষক, ছাত্র, এমনকি গ্রামের মানুষদেরও বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল মারওয়ান এবং ইহাব একই সুতোয় বাঁধা দুটো প্রাণ। পৃথিবী ওলটপালট হয়ে যাবে, সাগরের পানি শুকিয়ে যাবে, তবে এই দুজনের বন্ধন কোনোদিন ছিঁড়বে না। দুজনের পাগলামি শেষ ছিল না। মারওয়ান, ইহাব উভয় ছিল বাঁধনহারা, নিজের মর্জি মাফিক চলত।
গ্রাজুয়েট কমপ্লিট করে ক্যারিয়ার ভাবনায় অন্যরা মুখিয়ে থাকলে উভয় ছিল নির্লিপ্ত। এভাবে নির্লিপ্ততা মানা যায়, কারণ সে শুয়ে বসে আজন্মকাল খেতে পারবে। কিন্তু মারওয়ানের উদাসীন মনোভাবের কোনো কারণ পিতা মাহবুব আলম পাননি। ছেলের সব কিছুতেই হেয়ালিপনা তাকে বিরক্তি ও বেদনার উচ্চ সীমায় পৌঁছে দিয়েছিল। ছেলের চিন্তায় অস্থির হয়ে আবারও শয্যাশায়ী হয়েছিলেন তিনি। হঠাৎ একদিন খবর পান মারওয়ান গোপন কোনো কাজের সাথে